হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এবং ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আইএসটি ম্যাথস অ্যাডমিশন এর যত কোশ্চেন আছে সব কিছুর সলিউশন নিয়ে। তো সব কিছুতে এক ভিডিওতে কিন্তু সব কিছু সলিউশন দেওয়া সম্ভব হবে না, তাই আমরা চেষ্টা করছি আজকে আম, অন্তত একটা কোশ্চেনকে সলিউশন করার জন্য। তো আজকে আমরা চেষ্টা করছি আজকে আমরা চেষ্টা করছি অন্তত কোনো একটা ইয়ারের কোশ্চেন ব্যাংক সলিউশন করার জন্য। বন্ধুরা, আম, তোমরা আইএসটিতে অলরেডি অ্যাপ্লিকেশন করেছো। কিছুদিন পর তোমাদের আইএসটি অ্যাডমিশন এক্সাম। তো আর বেশি দিন কিন্তু নেই। তো তোমরা যারা যারা সরকারি আইএসটি অথবা ম্যাথসে নিজেদের একটা সিট, খুবই মূল্যবান সিট দখল করে নিতে চাচ্ছ, তো তোমাদের অবশ্যই এই ভিডিওটা দেখা উচিত। এই ভিডিওতে আমি কোশ্চেন গুলোকে একদম ভেঙে চুরে একদম আহ জলবত্তরলং যেটাকে বলে পানি পানি করে বুঝিয়ে দেব। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আম শিওর যে তোমরা আইএসটির কৌশল নিয়ে যত জল্পনা কল্পনা ছিল তোমাদের সবকিছু একদম নিঃশেষ করে ফেলতে পারবে। তোমাদের মধ্যে আর কোনো সংকোচ থাকবে না, কোশ্চেন নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এবং তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে থাকবে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো আজকে শুরু করে দেই আমাদের আইএসটি কোশ্চেন ব্যাংক সলিউশন নিয়ে। তো প্রথমেই আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ আইএসটির ম্যাথস ভর্তি পরীক্ষা 2018 এবং 19 এই বর্ষের যে কোশ্চেনটা ছিল সেটাকে আমি এখানে নিয়ে এসেছি। তো তোমরা জানো আইএসটি ম্যাথস অ্যাডমিশনে কি কি সাবজেক্ট থেকে কোশ্চেন আসে। তার মধ্যে আছে আমাদের বাংলা, ইংরেজি, আমাদের বায়োলজি, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর আমাদের জেনারেল নলেজ বা জিকে থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো সব মিলিয়ে পূর্ণমান 100 নম্বরের কোশ্চেন আসে এখানে, তোমরা জানো। তো সব মিলিয়ে 100 নম্বরের কোশ্চেন আসে, তোমরা জানো। আম, তো আমরা শুরু করে দিই চলো, আজকে আর কথা না বাড়িয়ে। তো 1 নম্বর যে কোশ্চেনটা তোমরা একটু খেয়াল করো। আম, 1 নম্বর কোশ্চেনে কি বলা আছে একটু দেখো। আম, 21শে ফেব্রুয়ারি বাংলা সনের কত তারিখ? তো এটা জিকে থেকে কোশ্চেন আসছে। আম, 21শে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাস বৈশাখ মাসে হয়? কখনো হয় না। ফেব্রুয়ারি মাস হয় শীতকালে, অর্থাৎ 8 ফাল্গুন। ফাল্গুন মাসে কিন্তু জাস্ট শীত শেষ হয়ে এরকম একটা অবস্থা। তোমরা জানো আমাদের বাংলাদেশে আম, ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর শীত পড়ে। আর 21শে ফেব্রুয়ারি শীতকালে হয় বা শীতকালের একদম শেষ পর্যায়ে। তাই এখানে 8 ফাল্গুন অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। আর জিকে থেকে কোশ্চেনটা আসছে। বাকি কোশ্চেন গুলাতে আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখি চলো। 2 নম্বর কোশ্চেনে কি আছে? বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে উত্তরণের স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা? অবশ্যই জাতিসংঘ। হ্যাঁ, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এই জিকের ব্যাপারগুলো তোমাদেরকে অবশ্যই একবার করে পড়ে যেতে হবে, কারণ এগুলো যদি তুমি নাই পড়ো তাহলে তুমি পরীক্ষায় আন্দাজে দাগিয়ে কোনো রকম মার্কস কিন্তু পাবে না। তো আমি চলে যাচ্ছি আমাদের 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনে আছে কি দেখো তো। কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে? বিশেষণের বিশেষণ, বিশেষণ বলতে আমরা জানি অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ কোনটাতে রয়েছে সেটা আমাদের নির্ধারণ করতে হবে। ধীরে চলো প্রথম যেটা আছে, ধীরে চলো, চলাচল ধীরে করে। চলাচল মানে কি? একটা কাজ করা বা একটা ভার্বকে বোঝাচ্ছে, এখানে ভার্বের বিশেষণ বোঝাচ্ছে অথবা বা ক্রিয়ার বিশেষণ। তাহলে ক নাম্বার কিন্তু অ্যান্সার নয়। গ নাম্বারে আসো, সে গুণবান। সে বলতে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, অর্থাৎ একটি বিশেষ্যকে বোঝানো হচ্ছে। তাহলে এটা হলো বিশেষ্যের বিশেষণ। এটাও কিন্তু অ্যান্সার নয়, আমাদের বের করতে হবে বিশেষণের বিশেষণ কোনটাতে রয়েছে।
আমি ঘ নাম্বার অর্থাৎ ঘোড়ার ঘ যেটি সেটিতে চলে যাচ্ছি। এখানে আছে মেটে কলসি। কলসি কিন্তু আম, একটি বস্তুর নাম, সুতরাং এটিও বিশেষ্যের বিশেষণ বোঝানো হচ্ছে। ঘোড়া খুব দ্রুত চলে, এই বাক্যটিতে খেয়াল করো, ঘোড়া খুব দ্রুত চলে। আচ্ছা, এখানে বিশেষণ কোনটা বলতো? খুব দ্রুত, এটা না? আচ্ছা, এখানে কিন্তু দুইটা বিশেষণ রয়েছে, একটা হলো খুব এবং দ্রুত। সুতরাং একটা বিশেষণ দিয়ে আরেকটা বিশেষণকে বিশেষায়িত করা হচ্ছে, অর্থাৎ অ্যাডজেক্টিভকে আবার অ্যাডজেক্টিভ দিয়ে কি করা হচ্ছে? বিশেষায়িত করা হচ্ছে। সুতরাং এটি হলো আমাদের বিশেষণের বিশেষণ, অর্থাৎ এখানে দুইটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ রয়েছে। সুতরাং 3 নম্বরের উত্তর হলো গ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো এখন আমাদের 4 নম্বর কোশ্চেনে চলে যাই। 4 নম্বর কোশ্চেনে কি আছে দেখো তো, এটা এসেছে ইংরেজি থেকে, আর এর আগের যে 3 নম্বর কোশ্চেনটা সেটা এসেছে আমাদের বাংলা ব্যাকরণ থেকে। তো ইংরেজি থেকে যে কোশ্চেনটা আসছে সেটা হলো আলী স্পিক্স ইংলিশ। এটাকে প্যাসিভ করার জন্য তোমরা ভয়েস চেঞ্জ শিখেছো এসএসসি তে, সেখানে তোমরা দেখেছো সাবজেক্টটা আমাদের কি হবে? অবজেক্ট হবে, এবং অবজেক্টটা সাবজেক্ট হবে। এখানে সাবজেক্ট হলো আলী আর অবজেক্ট হলো ইংলিশ, সুতরাং ইংলিশটা হয়ে যাবে এখন প্যাসিভ মুডে নিলে কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। আর আলী যে সাবজেক্ট ছিল সে হয়ে যাবে অবজেক্ট। ঠিক আছে? আর যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য এখানে কি হবে? আর এখানে ইজ, এম, আর এগুলোর মধ্যে যে কোনো একটি আসবে। তো আমরা শুরু করি, প্রথমে আমরা সাবজেক্ট চেঞ্জ করি, ইংলিশ হবে সাবজেক্ট ইংলিশ। আর ইংলিশ যেহেতু আম, একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তার সাথে ইজ হবে, এবং আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। মূল ভার্ব কি? স্পিক। স্পিকের পাস্ট পার্টিসিপল কি? স্পোকেন। এবং যে সাবজেক্টটা অবজেক্ট হবে তার আগে একটা বাই বসবে। সুতরাং এখানে ইংলিশ ইজ স্পোকেন বাই আলী, অর্থাৎ খ নাম্বার হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ক নাম্বার কেন আনসার হবে না? কারণ ক নাম্বারে কি আছে? ওয়াজ আছে। ওয়াজ একটা পাস্ট টেন্সের ভার্ব, তাই এখানে এটা ভুল। গ নাম্বার কেন হবে না? আলী স্পোক ইংলিশ, এখানে সাবজেক্ট চেঞ্জ করা হয়নি, সুতরাং আমাদের সাবজেক্ট চেঞ্জ করতে হবে। আলী ছিল সাবজেক্ট, সাবজেক্ট আলী থেকে গেছে। ঘ নাম্বারেও সেম প্রবলেম, সুতরাং এগুলো অ্যান্সার হবে না, একমাত্র আনসার হবে খ নাম্বার, অর্থাৎ ইংলিশ ইজ স্পোকেন বাই আলী। আশা করি বুঝতে পেরেছো। এখন চলো আমরা 5 নং যে কোশ্চেনটা সেটাতে চলে যাই। একটি কারখানা 7 দিনে 200টি বাইসাইকেল উৎপাদন করে। ওই কারখানা 3 সপ্তাহে কতগুলো বাইসাইকেল উৎপাদন করতে পারে? এখানে 7 দিনে 200টি বাইসাইকেল উৎপাদন করে, অর্থাৎ এক সপ্তাহ, সপ্তাহ সমান 7 দিন আমরা জানি, অর্থাৎ এক সপ্তাহে 200টি বাইসাইকেল উৎপাদন করে, তাহলে 3 সপ্তাহে কয়টা হবে? 3 × 2 = 6 বা 66। ঘ নাম্বার হবে উত্তর। বুঝতে পেরেছো? আচ্ছা, গুড। এখন চলো 6 নং কোশ্চেনে আমরা চলে যাই। এই কোশ্চেনটি এসেছে আমাদের ফিজিক্স থেকে। বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে কোন এককের হিসেব করা হয়? এটা তোমরা জানো, বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে কিলোওয়াট ঘন্টা ব্যবহার করা হয়। এর আগের যেগুলো ওয়াট, জুল, কিলোওয়াট, এগুলো ব্যবহার করা হয় না। কিলোওয়াট ঘন্টা, অর্থাৎ প্রতি ঘন্টায় কি পরিমাণ বিদ্যুৎ খরচ হয়েছে সেটার উপর নির্ভর করে বিদ্যুৎ বিল পরিশোধের হিসেব করা হয়। সুতরাং আমরা 1 থেকে 6টি কোশ্চেন খুব ভালো করে এখন বুঝে গেছি। এখন চলো নেক্সট কোশ্চেনগুলো আমরা একটু বুঝে নিই। প্রথমে চলো আমরা 7 নং যে কোশ্চেনটা সেটাতে চলে যাই। এই যে 7 নং কোশ্চেন, 7 নং কোশ্চেনটা এসেছে আমাদের কেমিস্ট্রি থেকে বা রসায়ন থেকে। এখানে কি আছে দেখো তো, বলা হচ্ছে অ্যাসিডের সাধারণ মৌলিক পদার্থ কোনটি? কোনটি? আমরা জানি প্রত্যেকটা অ্যাসিডের মধ্যে কি থাকে? হাইড্রোজেন আয়ন থাকে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন যার বেশি সে তত শক্তিশালী অ্যাসিড। অ্যাসিড অবশ্যই অ্যাসিডের মৌলিক পদার্থ হিসেবে হাইড্রোজেন আয়ন থাকতে হবে, সুতরাং তাই অ্যান্সার হবে হাইড্রোজেন। ঠিক আছে? আচ্ছা,
তাহলে আম, আমি আবার দেখাচ্ছি। 7 নং কোশ্চেনের অ্যান্সার হবে হাইড্রোজেন। অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এগুলো হবে না, কারণ আমরা জানি অ্যাসিডের অ্যাসিডত্ব নির্ভর করে তার মধ্যে থাকা হাইড্রোজেনের উপর। তারপর জীববিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? এটা একটু দেখো। এটা হলো, আচ্ছা, খ নাম্বারটা দেখো, এটা কি ইকোলজি? ইকোলজি বলতে আমরা কি বুঝি বলতো? বাস্তুতন্ত্রকে বুঝি। বাস্তুতন্ত্রের মধ্যে তো আর কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হবে? হবে না। মাইক্রোবায়োলজি, এখানে কি করা হয়? এখানে একদম আমাদের অণুজীব বিদ্যা নিয়ে আলোচনা করা হয়। তারপর আছে অ্যান্ডোক্রাইনোলজি। অ্যান্ডোক্রাইনোলজির মধ্যে কি নিয়ে আলোচনা করা হয় তোমরা জানো? অ্যান্ডোক্রাইনোলজির মধ্যে আলোচনা করা হয় বিভিন্ন হরমোন ইত্যাদি নিয়ে। সুতরাং খ, গ এবং ঘ এই তিনটার একটু অ্যান্সার নয়, তাহলে অ্যান্সার হবে অ্যান্টোমোলজি। অ্যান্টোমোলজির মধ্যে কীট পতঙ্গ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। তারপর 9 নং এর অ্যান্সারটা কি? বায়োলজি থেকে এসেছে। তার 9 নং এর কোশ্চেনটা কি বলতো? বৃক্কের এককের নাম কি? আমরা জানি বৃক্কের এককের নাম নেফ্রন। এক একটা বৃক্কে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। নিউরন হবে না, কারণ নিউরন হলো আমাদের স্নায়ুতন্ত্রের একক। ড্যানড্রাইট হবে না, কারণ ড্যানড্রাইট হলো নিউরনের একটি অংশ। পেলভিস তো হবেই না। আমরা চলো এখন চলে যাই 10 নং কোশ্চেনে। 10 নং কোশ্চেনটা এসেছে ইংরেজি থেকে। 10 নং কোশ্চেনে কি আছে বলতো? হি সেড আই এম ওয়েল, এর ইনডাইরেক্ট ফর্ম কি? এটাকে আমাদের ইনডাইরেক্ট করতে হবে, অর্থাৎ এখানে ন্যারেশন থেকে কোশ্চেন করা হয়েছে। আচ্ছা, হি সেইড পাস্ট টেন্সে আছে, তাই আমরা হি সেইড দিয়ে এবং দ্যাট লিখবো এখানে। হি সেইড দ্যাট, যেহেতু পাস্ট টেন্সে, তাহলে আমরা লিখবো যে হি ওয়াজ ওয়েল। হি সেইড দ্যাট হি ওয়াজ ওয়েল। তাহলে অ্যান্সার হচ্ছে গ নাম্বার। ক নাম্বার কেন অ্যান্সার হবে না? হি সেড দ্যাট আই এম ওয়েল, অর্থাৎ এখানে চেঞ্জ করা হয়নি। হি সেড দ্যাট হি ইজ ওয়েল, এখানে ইজ আছে, হবে না, কারণ এটা পাস্ট টেন্সের, এজন্য ওয়াজ হবে। তাহলে গ নাম্বার অ্যান্সার। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এখন চলো 11 নং যে কোশ্চেনটা সেটাতে চলে যাই। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 200 বর্গ মিটার, এর প্রস্থ 10 মিটার হলে দৈর্ঘ্য কত মিটার? এই কোশ্চেনটা আমি স্কিপ করছি, কারণ এটা ম্যাথ থেকে এসেছে। আম, যেহেতু 2018-19 সেশনের, তখন হয়তো ম্যাথ থেকে কোশ্চেন ছিল। তোমাদের এখন ম্যাথ থেকে কোনো কোশ্চেন আসবে না, সুতরাং এটা আমি স্কিপ করছি। চলো আমরা 12 নং এ চলে যাই। 12 নং এ কি বলেছে বলতো? বাসা বাড়ির অভ্যন্তরে তড়িৎ নকশায় কোন ধরনের সংযোগ দেওয়া হয়? তোমরা দেখো, বাসা বাড়ির অভ্যন্তরে কিন্তু আমাদের যে তড়িৎ নকশা, বা আমরা কি বলি, বর্তনী বলি। বর্তনীতে কোন ধরনের সংযোগ দেওয়া হয় বলতো? সমান্তরাল সংযোগ। আহ, সমান্তরাল সংযোগ দেওয়া হয়। এখানে কিন্তু শ্রেণী বা সমান্তরাল শ্রেণী বা শ্রেণী সমান্তরাল দেওয়া হয় না। ঠিক আছে? তো বাসা বাড়ির সেফটির কথা চিন্তা করে আম, সমান্তরাল বা প্যারালাল তড়িৎ নকশা বা বর্তনীর ডিজাইন করা হয়। অ্যান্সার হবে ক। নিচের কোনটি ক্ষারক? চলো আমরা ক্ষারক চিনি। প্রথমে আমরা চলে যাব খ নং। খ নং এর অ্যান্সার কি আছে বলতো? H3PO4, এটা হলো ফসফরিক অ্যাসিডের সংকেত। সোডিয়াম ক্লোরাইড হলো একটি লবণ। ঘ নাম্বার অ্যান্সার হবে না, খ নাম্বার হবে না, গ হবে H2O2, এটা হলো হাইড্রোজেন পার অক্সাইড। এটাও কিন্তু আমাদের ক্ষারক নয়, তাহলে ক্ষারক হবে সোডিয়াম হাইড্রোক্স অক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি কোথায় ব্যবহার করা হয় বলতো? টয়লেট ক্লিনারে। আর টয়লেট ক্লিনার হলো একটি আমাদের ক্ষারক। ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যান্সার হবে ক। ক্লোরোপ্লাস্টের রং কি? তোমরা জানো আহ উদ্ভিদ কোষের মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গাণু হলো প্লাস্টিড। প্লাস্টিডের 3টি অংশ, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট। এর মধ্যে ক্রোমোপ্লাস্ট হলো আহ রং, অর্থাৎ সবুজ ছাড়া বাকি রংগুলো ধারণকারী একটি রঞ্জক পদার্থ। আর লিউকোপ্লাস্ট হলো কোনো রং আর
অর্থাৎ বর্ণহীন, এবং ক্লোরোপ্লাস্ট হলো আমাদের সবুজ রং বহনকারী রঞ্জক পদার্থ। সুতরাং ক্লোরোপ্লাস্টের রং হবে সবুজ, অ্যান্সার হবে সবুজ। কারণ ক্লোরোপ্লাস্ট কি করে? গাছের পাতাকে সবুজ করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরিতে সহায়তা করে। ক্লোরোপ্লাস্টের রং হবে সবুজ। কোনো বস্তুকে পৃথিবী যে বলে টানে তাকে কি বলে? আমরা জানি মহাবিশ্বে আহ মহাকাশে বা মহাকাশে দুটি বল কাজ করে, মহাকর্ষ এবং অভিকর্ষ। এর মধ্যে আম, অভিকর্ষটা হলো পৃথিবীর সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, সেই দুইটি বস্তুর একটি যদি হয় পৃথিবী, তাহলে সেটিকে আমরা বলবো অভিকর্ষ বল। সুতরাং এখানে অ্যান্সার হবে অভিকর্ষ। জীবাণুনাশক হিসেবে ব্যবহার হয় কোনটি? 16 নং কোশ্চেনের কথা বলছি। জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় কোনটি? এখানে ক নম্বরে বলা হয়েছে টেবিল লবণ। এটি হয় না। টেস্টিং সল্ট হয় না। গ্লোবাল লবণও হয় না। অর্থাৎ এই লবণগুলো কিন্তু আম, কি করা হয় না, জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় না। ফিটকিরি কিন্তু জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। তোমরা জানো পানি বা ওয়াটার পিউরিফিকেশনের ক্ষেত্রে ফিটকিরি ব্যবহার করা হয়। অর্থাৎ পানিতে যখন তুমি ফিটকিরি ব্যবহার করবে, তখন পানিতে থাকা জীবাণুগুলো ধ্বংস হয়ে যায় এবং পানিটা সুপেয় হয়ে ওঠে, পান করার উপযোগ্য যোগ্য হয়ে ওঠে। চলো আমরা চলে যাই এবার 17 নং কোশ্চেনে। লৌহ সমৃদ্ধ খাদ্য কোনটি? লৌহ সমৃদ্ধ খাদ্য বলতে আয়রন আছে এরকম একটি খাদ্যের কথা বলা হচ্ছে। ছোট মাছে আয়রন নেই আমরা জানি, ভাতেও আয়রন থাকে না, শেওলাতেও থাকে না। কচু শাকে কিন্তু প্রচুর আয়রন থাকে, বা লৌহ সমৃদ্ধ খাবারে হলো একটি কচু। তোমরা যখন কচু কাটবে দেখবে যে সেখান থেকে আহ লালচে খয়েরি রঙের এক ধরনের রস বের হয়। সেটি থেকে বোঝা যায় কচুর মধ্যে কি আছে? লৌহ বা আয়রন আছে। জাতীয় শিশু দিবসের কথা বলা হচ্ছে। জাতীয় শিশু দিবস হলো 17ই মার্চ। এই দিনটিকে এই দিনটিকে শিশু দিবস বলা হয় কেন বলো তো? এই দিনটিতে জন্মগ্রহণ করেছিলেন দ্য ফাদার অফ দ্য নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই উপলক্ষে এই 17ই মার্চ দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয় প্রত্যেক বছর। আচ্ছা চলো এখন 19 নং এর অ্যান্সারটা দেখি কি বলছে। অনুগ্রহ এর বিপরীত শব্দ কোনটি? অনুগ্রহ এর বিপরীত শব্দ হলো নিগ্রহ। অনুগ্রহ এর বিপরীত শব্দ দয়া হতে পারে না, কারণ অনুগ্রহ করা আর দয়া করে একই কথা, এটি সিমিলার কথা। কট্টর হবে না, বিগ্রহ হবে না, নিগ্রহ হবে। অনুগ্রহ করা মানে দয়া করা, আর নিগ্রহ মানে হলো তুচ্ছ তাচ্ছিল্য করা। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এখন চলো 20 নং কোশ্চেনের অ্যান্সারটা আমরা দেখি। ইংরেজি থেকে চলে আসা একটি খালি ঘর পূরণ করতে হবে। এখানে আমাদের কি ব্যবহার করতে হবে? এ, দা, এন অথবা অন ব্যবহার করতে হবে। দেখি কি হয়। ড্যাশ ফিশেস আর ফ্রেশ। এখানে ফিশেস বলতে সবগুলো ফিশকে বোঝানো হচ্ছে, তাই এখানে আমরা দা ব্যবহার করব। কেন এ ব্যবহার করব না? যদি একটা ফিশকে ব্যবহার বলা হতো তাহলে আমরা এ বলতাম অথবা এন বলতাম। ঠিক আছে। আচ্ছা। আর অন তো হবে না, কারণ অন কোনো আর্টিকেল নয়, এটা আর্টিকেল থেকে কোশ্চেনে এসেছে। আশা করি বুঝতে পেরেছো। এখন চলো আমরা 21 নং কোশ্চেনে চলে যাই। 21 নং কোশ্চেনটা আসছে আম, একটি ম্যাথ থেকে। আর ম্যাথকে আমরা কি করছি, এখন স্কিপ করছি। তারপর আমি বলে নিই, ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। উত্তর হবে খ নম্বর। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তো 21 পর্যন্ত এখন আমাদের অ্যান্সার করা শেষ। তো তোমরা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরের ভিডিওতে আমরা 22 থেকে শুরু করে আম, আরো 20-30টি কোশ্চেন, অর্থাৎ বাকি কোশ্চেনগুলো আমরা সলিউশন করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে যারা এবার আইএসটিতে ভর্তি পরীক্ষা দেবে, তাদেরকে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিও।